আচ্ছা, তো যেটা বলছিলাম যে ফ্লো লাইন হচ্ছে আমাদের যদি কোনো ওয়াটার পার্টিকেল আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে কোনো একটা লাইন ফলো করে যদি ট্রাভেল করে তাহলে সেই লাইনটাকে আমরা বলবো ফ্লো লাইন। আর ইকুইপোটেনশিয়াল লাইন কি? ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে আমাদের যে লাইনটা আমাদের ফ্লো লাইনের পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর থাকবে এবং যে লাইনের মধ্যে যদি কোনো পটেনশিয়াল হেড আমরা মেজার করি তাহলে মানে লাইনের উপরে যতগুলো আমরা প্রিজম মিটার বসাবো সবগুলোর পটেনশিয়াল হেডই সেম থাকবে। এটা ছিল আমাদের ইকুইপোটেনশিয়াল লাইন। এবং ফ্লো নেট ছিল কি? আমাদের কিছু নাম্বার অফ ফ্লো লাইন এবং কিছু নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল লাইনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে আমাদের ফ্লো নেট। ঠিক আছে, মানে একসাথে এই জিনিসটাকে আমরা ফ্লো নেট বলবো। ফ্লো লাইন এবং ইকুইপোটেনশিয়াল লাইন কিছু, এই দুটোকে আমরা একসাথে ফ্লো নেট বলবো। আচ্ছা, তারপর দেখো প্রপার্টিজ অফ ফ্লো নেট। ফ্লো নেটের প্রপার্টিজ কি? এখানে দেখো তোমাদেরকে এগুলো অনেক কিছু তোমাদেরকে আগেই বলা হলো যে দুইটা ফ্লো লাইন এবং দুইটা ইকুইপোটেনশিয়াল লাইন কখনো একটা একটাকে ইন্টারসেক্ট করবে না। তার মানে যদি এটা তোমার শীট পাইল হয় তাহলে মনে করো এখানে একটা ফ্লো লাইন এবং এখানে একটা ফ্লো লাইন, এই দুইটা ফ্লো লাইন বা যে কোনো ফ্লো লাইন কখনো একজন একজনকে ইন্টারসেক্ট কখনোই করবে না। এবং সেম ইকুইপোটেনশিয়াল লাইনও কখনো একটা ইকুইপোটেনশিয়াল লাইন আরেকটা ইকুইপোটেনশিয়াল লাইনকে কখনোই ইন্টারসেক্ট করবে না, নেভার। কখনোই একটা ইকুইপোটেনশিয়াল লাইন এই যে এইটা এবং এইটা কখনোই একটা একটাকে ইন্টারসেক্ট করবে না, এই কথাটাই প্রথমে বলা হচ্ছে। সো প্রপার্টিজটা তোমাদের বইয়ে সুন্দর করে দেয়া নাই, তোমরা এই স্লাইড থেকেই পড়বা। তোমাদের অলরেডি তো ক্লাসে দিয়েই দেয়া আছে যে তোমাদের পিডিএফটা দিয়ে দেয়া আছে, সো ওখান থেকে তোমরা পড়বা প্রপার্টিজ গুলো কি কি। দেন দেখো তারপর কি বলা হচ্ছে, ফ্লো লাইনস এন্ড ইকুইপোটেনশিয়াল লাইনস মাস্ট ইন্টারসেক্ট এট রাইট অ্যাঙ্গেল। একটা ফ্লো লাইন এবং একটা ইকুইপোটেনশিয়াল লাইন কিভাবে ইন্টারসেক্ট করবে? রাইট অ্যাঙ্গেল করে ইন্টারসেক্ট করবে, এটা আমরা আগে দেখে আসছি। এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে, এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এরকম করে আমাদের 90 ডিগ্রি করে এরা হচ্ছে ইন্টারসেক্ট করে ফ্লো লাইন এবং ইকুইপোটেনশিয়াল লাইন। তারপর দেখো দ্য এরিয়া বাউন্ডেড বিটুইন টু ফ্লো লাইন ইজ কল্ড ফ্লো চ্যানেল। দুইটা ফ্লো লাইনের মাঝখানের যে এরিয়াটা, মানে এটা একটা ফ্লো লাইন এবং এটা একটা ফ্লো লাইন, মাঝের যে এরিয়াটা, এই যে মাঝের যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলতেছি আমাদের ফ্লো চ্যানেল। এই মাঝখানের এরিয়াটা হচ্ছে ফ্লো চ্যানেল। বুঝাতে পারলাম ফ্লো চ্যানেল কোনটা? ওকে, ফ্লো চ্যানেল যদি বুঝে থাকো তাহলে দেখো এখানে আমি রিমুভ করে দিই এটাকে, ফিগারটাতে একটু যাই। এখানে দেখো তার মানে তোমার এখানে 5টা ফ্লো লাইন আছে এবং 5টা ফ্লো লাইনের মাঝখানে মাঝখানে এই যেখান থেকে এতটুকু, আমি যদি তোমাকে এখানে দেখাই যে এখান থেকে এই এরিয়াটুকু হচ্ছে একটা ফ্লো চ্যানেল, এই এরিয়াটা একটা ফ্লো চ্যানেল, এই এরিয়াটা আরেকটা ফ্লো চ্যানেল এবং এখানে এই এরিয়াটা আরেকটা ফ্লো চ্যানেল। তাহলে এখানে যদি মাঝখানে মাঝখানে ফ্লো চ্যানেল গুলো থাকে তাহলে এখানে যদি ফ্লো লাইন 5টা হয় তাহলে তোমার ফ্লো চ্যানেল কয়টা হবে বলো তো? ফ্লো লাইন 5টা হলে ফ্লো চ্যানেল কি 5টা হবে? 1টা 2টা 3টা 4টা হবে না? তখন একটা কম হবে, একটা কম হবে। তোমরা যে সবসময় দেখো না যে নাম্বার অফ রিইনফোর্সমেন্ট যদি 5 হয় মনে করো, তাহলে স্পেসিং কত হয়? 4 না? এটা তো নিশ্চয়ই আমরা জানি যে 5টা রিইনফোর্সমেন্ট মানে 4টা স্পেসিং। একইভাবে 5টা ফ্লো লাইন মানে 4টা ফ্লো চ্যানেল। এখানে কিন্তু সেম জিনিস, তুমি ফ্লো লাইন গুলোকে রিইনফোর্সমেন্টের সাথে চিন্তা করো, কম্পেয়ার করো, আর ফ্লো চ্যানেলকে কম্পেয়ার করো তুমি স্পেসিং এর সাথে, তাহলে বুঝবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবসময় মনে রাখবা যে কয়টা ফ্লো লাইন তার থেকে একটা কম হবে ফ্লো চ্যানেল। ওকে, এরপর আসো ফ্লো ফিল্ড। ফ্লো ফিল্ডে কি বলছে এখানে দেখো, the area bounded between two flow line and two equipotential line is called flow field. ফ্লো ফিল্ডটা কি? ফ্লো ফিল্ড হচ্ছে ছোট একটা এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে দুইটা ইকুইপোটেনশিয়াল লাইন, মনে করো এটা একটা ইকুইপোটেনশিয়াল লাইন, এটা একটা ইকুইপোটেনশিয়াল লাইন এবং দুইটা ফ্লো লাইন, এইটা একটা ফ্লো লাইন, এটা একটা ফ্লো লাইন। এই দুইটার মাঝখানের যে এরিয়াটা, এই যে তোমার এখানে এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে ফ্লো ফিল্ড।
ঠিক আছে, বুঝতে পারছো ফ্লো ফিল্ড কোনটুকু? অথবা তুমি যদি চিন্তা করতে এইখান থেকে এতটুকু একটা ফ্লো ফিল্ড, এই যে এতটুকু পর্যন্ত, এটাও একটা ফ্লো ফিল্ড। আচ্ছা, ফ্লো লাইন আর ফ্লো ফিল্ড সবাই কি বুঝছো? জি মিস। Okay. দেখো তারপর কি বলা হচ্ছে, the flow field is square for isotropic soil and rectangular for anisotropic soil। তার মানে তোমার ফ্লো ফিল্ড যে তোমার আছে, যে মাত্র যে দেখালাম ফ্লো ফিল্ড, এই যে এই ফ্লো ফিল্ডটা, এই ফ্লো ফিল্ডটা তোমার স্কোয়ার হবে আইসোট্রপিক সয়েলের জন্য। এটা কখন স্কোয়ার হবে? যদিও আমার ফিগারটা দেখে এটাকে স্কোয়ার মনে হচ্ছে না, তারপরেও এটা সচরাচর এই জায়গাকার যে ফ্লো ফিল্ড গুলো আছে সেগুলো হচ্ছে তোমার, এক মিনিট, আচ্ছা এই জায়গাকার যে ফ্লো ফিল্ড গুলো আছে সেই ফ্লো ফিল্ড গুলো যে রেক্টেঙ্গুলার হবে কখন? যখন হচ্ছে অ্যানাইসোট্রপিক হবে। আইসোট্রপিক আর অ্যানাইসোট্রপিক এর মধ্যে ডিফারেন্স আমরা আশা করি জানি। যদি কে এক্স ইকুয়াল টু কে ওয়াই হয় তাহলে তাকে আমরা বলবো আইসোট্রপিক। মানে তোমার ভার্টিক্যাল ডিরেকশন এবং হরাইজন্টাল ডিরেকশনে তোমার যদি সমান হয় কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির ভ্যালুটা, তাহলে তোমার সে সয়েলকে তুমি বলবা আইসোট্রপিক। আর যদি কে এক্স ইজ নট ইকুয়াল টু কে ওয়াই হয় তাহলে তুমি বলবা এটাকে অ্যানাইসোট্রপিক। যদি অ্যানাইসোট্রপিক হয় তাহলে রেক্টেঙ্গুলার হবে তোমার ফ্লো ফিল্ড, আর যদি আইসোট্রপিক হয় তাহলে স্কোয়ার হবে তোমার ফ্লো ফিল্ড। এই কথাটা কি বুঝে গেছে? জি মিস। ওকে। এবং লাস্ট হচ্ছে আমাদের কি বলা হচ্ছে, ফ্লো নেট ইজ ইউনিক গ্রাফ ফর দ্য গিভেন বাউন্ডারি কন্ডিশনস, ইট রিমেইনস সেম ইভেন দ্য আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম হেড আর রিভার্সড। এই কথাটার মানে হচ্ছে, দেখো ফ্লো নেট যে আমাদের আছে, এই ফ্লো নেটটা হচ্ছে আমাদের একটা ইউনিক গ্রাফ। এই ফ্লো নেটটা কিন্তু তোমার কোন ফ্লো নেটের সাথে, মনে করো ডিফারেন্ট সয়েল আরেকটা আছে, সেই ফ্লো নেটের সাথে কিন্তু তোমার এখন তোমাকে যে ফিগারটা দেখালাম এটা কিন্তু মিলবে না। প্রত্যেকটার জন্য কিন্তু একটা ইউনিক গ্রাফ হবে। এবং যদি তোমার আপস্ট্রিম এবং তোমার ডাউনস্ট্রিম ডিরেকশনটা চেঞ্জ থাকতো, যেমন ধরো এই পাশে যদি আপস্ট্রিম থাকতো, এই পাশে যদি ডাউনস্ট্রিম থাকতো, তাহলে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের যে এখন যে কন্ডিশন, যে এখন যে ফ্লোটা এইখান থেকে এই বরাবর যাচ্ছে, তখন রিভার্স হয়ে যেত জাস্ট, আর কিছুই চেঞ্জ না, শুধুমাত্র এটা আপস্ট্রিম হতো, এটা ডাউনস্ট্রিম হতো এবং জিনিসটা রিভার্সড হয়ে যেত। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্রপার্টিজ গুলো কমপ্লিট। সো এটা কিন্তু পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে ফ্লো নেটের প্রপার্টিজ গুলো কি কি। ঠিক আছে, তারপর দেখো এখানে ফ্লো চ্যানেল এবং ফ্লো ফিল্ড আমি এখানে আবার ডেফিনেশনটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আর আরেকটা দেখো পটেনশিয়াল ড্রপ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। পটেনশিয়াল ড্রপটা কি তার আগে বলে দিই, ফ্লো চ্যানেলকে আমরা এনএফ দিয়ে প্রকাশ করে থাকি, এনএফ ফ্লো চ্যানেলকে, আর পটেনশিয়াল ড্রপকে এনডি দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, ফ্লো চ্যানেল তো আমরা জানি যে ফ্লো নেটের মধ্যে স্ট্রিপ বিটুইন এনি টু অ্যাডজেসেন্ট ফ্লো লাইন ইজ কল্ড ফ্লো চ্যানেল। দুইটা ফ্লো লাইনের মাঝখানের যে তোমার এরিয়াটা সেটাই হচ্ছে ফ্লো চ্যানেল, এবং দুইটা ফ্লো লাইন এবং দুইটা ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানের যে এরিয়া সেটা হচ্ছে ফ্লো ফিল্ড। আর পটেনশিয়াল ড্রপ কি আমি ডেফিনিশনটা একটু দেখাই। When the flow element are approximate square, the drop in the piezometric level between two adjacent equipotential line is the same. This is called potential drop. এখানে দেখো পটেনশিয়াল ড্রপটা আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেইন করি। ডেফিনিশনটা দেখে অনেক সময় ক্লিয়ার হয় না আর কি। তো এখানে দেখো তো খেয়াল করে যে এখানে মনে করো, আচ্ছা আমি অন্য কালি দিয়ে দেখাই, এখানে মনে করো এই লাইন বরাবর তুমি একটা পিজোমিটার বসালা, সেই পিজোমিটারের হেড কত হবে বলো তো?
কত হবে মিস এটা তো এখানে কোথায় বসাবো মিস আচ্ছা পিজোমিটার? এখানে দেখো এই যে এই জায়গার মধ্যে এই যে এই লাইন বরাবর এই ইকুইপোটেনশিয়াল লাইন বরাবর যদি একটা পিজোমিটার বসাও তাহলে হেড কত হবে? 40 না? জি মিস। 40 কিন্তু দেয়াই আছে আমাদের, দেখো 40 কিন্তু আমাদের অলরেডি এখানে গিভেন। আচ্ছা তার নিচে একটা ইকুইপোটেনশিয়াল লাইন আছে, সেই ইকুইপোটেনশিয়াল লাইনের উপর যদি আরেকটা পিজোমিটার বসাও তাহলে কি 40 থাকবে? এটা একটা পিজোমিটার, এটা একটা সরি এটা একটা ইকুইপোটেনশিয়াল লাইন, এটা ডিফারেন্ট ইকুইপোটেনশিয়াল লাইন, সেম কি থাকবে? কি মনে হয়? না সেম কিন্তু থাকবে না, তাই না? তো সেম না থেকে বেসিক্যালি কত থাকবে? এটা কি কমবে না বাড়বে কি মনে হয়? এখানে 40 ছিল, এই পাশে আস্তে আস্তে দেখলাম 10, তার মানে কি কমবে না বাড়বে কি মনে হয়? মিস কমবে মিস। কমবে। এই যে কমতেছে, এই যে এখানে 40 ছিল এখানে যে কমে যাচ্ছে, আরেকটা ইকুইপোটেনশিয়াল লাইন বরাবর এসে যে কমে যাচ্ছে, এই যে ড্রপটা হচ্ছে হেড ড্রপটা হচ্ছে, এটাকে আমরা বলি পটেনশিয়াল ড্রপ। বুঝে গেছে পটেনশিয়াল ড্রপটা কি? জি মিস। আচ্ছা তো পটেনশিয়াল ড্রপ মানে হচ্ছে তোমার একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়ার জন্য যে যতটুকু হেড ড্রপ করে সেটা হচ্ছে পটেনশিয়াল ড্রপ, সিম্পল জিনিস। এবং দেখো এখানে কয়টা পটেনশিয়াল ড্রপ হবে সেটা একটা ইম্পর্টেন্ট টপিক। যে কয়টা ইকুইপোটেনশিয়াল লাইন তার থেকে একটা হচ্ছে কম হবে। এটাও আগের মতো ফ্লো চ্যানেল যেভাবে আমরা ফ্লো লাইন থেকে একটা কম করে হিসাব করি, এখানেও একই রকম তোমার ইকুইপোটেনশিয়াল লাইন থেকে একটা কম হবে হচ্ছে আমাদের পটেনশিয়াল ড্রপ। ঠিক আছে, এখানে যেহেতু 7টা আছে তার মানে 6টা হবে। ড্রপ কোথায় কোথায় হবে? এখানে তো ড্রপ হবে না, এখানে তো 40 আছে, এখানে একটা ড্রপ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং লাস্টে এখানে একটা, ব্যাস। এই ড্রপ করেই 10 আসবে, তাই না? কতটুকু করে করে ড্রপ হবে সেটা আমরা বের করতে পারবো, সেটা বের করার ফর্মুলা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাট এটা বুঝছো কিনা যে এখানে আসলে যে কয়টা ইকুইপোটেনশিয়াল লাইন তার থেকে একটা কম হবে পটেনশিয়াল ড্রপ, এটা বুঝতে পারছো কিনা? জি মিস। ওকে, এখন কতটুকু কম হবে সেটা আমরা একটু দেখি। দেখো এখানে আপস্ট্রিমের হেড হচ্ছে 40 মিটার, ডাউনস্ট্রিমের হেড হচ্ছে 10 মিটার। হেড লস কতটুকু হচ্ছে? মিস 30 মিস। 30 হচ্ছে, রাইট। তাহলে 30 হচ্ছে তোমার হেড লস। ঠিক আছে, আমি লিখে রাখি লস ইকুয়াল টু 30। এখন কয়টা তোমার হচ্ছে ড্রপ হচ্ছে, এখানে কয়টা ড্রপ হচ্ছে? 7টা যেহেতু ইকুইপোটেনশিয়াল লাইন, ড্রপ কয়টা হবে? 6টা না? 6টা মিস। হ্যাঁ, তাহলে তুমি লসকে যদি তুমি এনডি দিয়ে ভাগ করো, লস ডিভাইডেড বাই এনডি, এনডি মানে কি আমাদের ড্রপ কয়টা হচ্ছে সেটা, তো এনডি যদি 6 হয় তাহলে 30 ডিভাইডেড বাই 6 কত থাকবে? কত হবে তাহলে? বলো কত হবে? 5 হবে না? জি মিস। এখন প্রত্যেকটা ইকুইপোটেনশিয়াল লাইনে তার মানে কতটুকু ড্রপ হচ্ছে? 5 মিটার করে ড্রপ হচ্ছে। এটা আমরা তাহলে কিভাবে বের করতে পারি? বুঝা গেছে আশা করি। তাহলে 5 মিটার করে ড্রপ হচ্ছে, তার মানে এখানে যদি 40 হয় তাহলে এখানে হবে 35, 30, 25, 20, 15, লাস্টে 10। সো প্রতিটা ইকুইপোটেনশিয়াল লাইনে কতটুকু ড্রপ হচ্ছে সেটাও আমরা তাহলে এখানে বলতে পারতেছি। ক্লিয়ার এটা? জি মিস। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে তোমাদের পড়ে দেয়া আছে অলরেডি। দেখো নাম্বার অফ ফ্লো লাইন 5, নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল লাইন 7, নাম্বার অফ ফ্লো চ্যানেল তাহলে কত হচ্ছে? 5 minus 1 4 হচ্ছে, তাহলে NF 4। নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল ড্রপ ND কত হবে? ইকুইপোটেনশিয়াল লাইন minus 1 মানে 7 minus 1 হচ্ছে 6, তাহলে ND হচ্ছে আমাদের 6। টোটাল হেড লস 40 minus 10 হচ্ছে 30 মিটার। ঠিক আছে, টোটাল হেড লস হচ্ছে 30 মিটার আমাদের। তারপর দেখো হেড লস পার ড্রপ, পার ড্রপে কতটুকু হচ্ছে সেটাই বের করবো। সেটা কি? হেড লস ডিভাইডেড বাই নাম্বার অফ ড্রপ, নাম্বার অফ ড্রপ হচ্ছে 6, এটাই বের করছি। সেখান থেকে আমি
হেড লস পার ড্রপে কতটুকু হেড লস হচ্ছে, 5 মিটার করে হেড লস হচ্ছে, সেটা তুমি বের করতে পারবা। এটা তোমার জেনে রাখাটা দরকার তোমার ম্যাথের জন্য, তুমি যখন ম্যাথ করবা তখন তোমার এটা কিন্তু অনেক সময় লাগবে। সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যে কোনো একটা ম্যাথ করতে যাবা, তোমার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, যে কিভাবে এনডি বের করি, কিভাবে এনএফ বের করি। ওকে, আচ্ছা ওখানে একটু আগে এখানে আমাকে বলো তো তোমরা, এই ফিগার আমাকে দেখে বলো তো যে এখানে ফ্লো লাইন কয়টা, ইকুইপোটেনশিয়াল লাইন কয়টা? ফ্লো লাইন তো 6 ফ্লো লাইন কয়টা? 6টা, হ্যাঁ রাইট। তারপর ইকুইপোটেনশিয়াল লাইন কয়টা? মিস 5টা। ইকুইপোটেনশিয়াল লাইন দেখো, খেয়াল করে দেখো, মিস 8টা দেখতেছি তো মিস। আচ্ছা কিভাবে 8টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। আরো 2টা বাই ডিফল্ট কোথায় কোথায় থাকে? একটা উপরে থাকে একটা নিচে। নিচে থাকে, এটা কিন্তু আমাদের ফ্লো লাইন। ইকুইপোটেনশিয়াল লাইনের কথা বলছি আমি, উপরে যেহেতু থাকে হলো উপরে থাকে ইকুইপোটেনশিয়াল। এখানে একটা ইকুইপোটেনশিয়াল লাইন থাকবে এবং আরেকটা কোথায় থাকবে, এইখানে একটা থাকবে, তাই না? এই যে এখানে 2টা ইকুইপোটেনশিয়াল লাইন। তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন কয়টা হচ্ছে? 10টা না নাকি? জি মিস। ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে তাহলে 10টা। তাহলে এনডি কত? 9টা, রাইট, 9টা। আর আমাদের ফ্লো লাইন কয়টা আছে এখানে? একটা দেখতে পাচ্ছি, 2টা 3টা 4টা দেখতে পাচ্ছি। আরেকটা কোথায় থাকে? গা ঘেঁষে থাকে তোমার। যদি এটা আর্থ ড্যাম হয় তাহলে আর্থ ড্যামের এরকম গা ঘেঁষে থাকবে, অথবা শীট পাইল হলে শীট পাইলের গা ঘেঁষে থাকবে। সো এটা একটা। এবং আরেকটা কোথায় থাকে? এইখানে থাকে। তাহলে কয়টা হলো টোটাল? ফ্লো লাইন কয়টা? 6টা না? জি মিস 6টা। তাহলে ফ্লো চ্যানেল কয়টা হবে? মিস 5টা মিস। 5টা হবে, রাইট। তাহলে আমাদের এনএফ হচ্ছে 5। সো এরকম যে কোনো ফিগার আসুক, আশা করি তোমরা পারবা, তাই না? জি মিস। ওকে, এখন দেখো এখানে কিছু বাউন্ডারি কন্ডিশন বলে দেওয়া আছে, যে এই ফিগারটার রেসপেক্টে কিছু বাউন্ডারি কন্ডিশন বলে দেওয়া আছে। তো কন্ডিশনগুলো আমরা দেখি একটু। কন্ডিশন 1, এগুলো আমরা অলরেডি জানি, যে আমাদের আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম সারফেস অফ দ্য পারমেবল লেয়ার লাইন এবি এন্ড ডি আর ইকুইপোটেনশিয়াল লাইন। এই যে এই লাইনটা এবং এই লাইনটা ইকুইপোটেনশিয়াল লাইন, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? এটা নতুন করে বলার কিছু নাই। তারপরও এখানে বলে দিচ্ছে এটা যেহেতু একটা কন্ডিশন, এবি এবং ডি হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন। তারপর কি বলা হচ্ছে দেখো, বিকজ AB and D are equipotential line, all the flow line intersect them at right angle. এবং এইখানে দেখো এই লাইনটা এবং এই লাইনটা যেহেতু ইকুইপোটেনশিয়াল লাইন, এদের মধ্য দিয়ে মানে এইখান থেকে যেই ফ্লো লাইন গুলো ক্রস করলো, সেই ফ্লো লাইন গুলো কিন্তু এই লাইনের পারপেন্ডিকুলার বা রাইট অ্যাঙ্গেল। এটা একটা কন্ডিশন, এটাও আমাদের ঠিক আছে, ফুলফিল আছে। তারপর দেখি কন্ডিশন 3 কি। কন্ডিশন 3 হচ্ছে the boundary of the impervious layer, that is line FG, is a flow line, and so the surface of the impervious sheet pile line ACD, মানে FG এবং ACD এই দুটো লাইন কিন্তু ফ্লো লাইন, ঠিক আছে? এই দুটো লাইন ফ্লো লাইন, এবং এগুলো কি করছে? the equipotential line intersect ACD এবং FG at right angle, এগুলো 90 ডিগ্রি করে ছেদ করছে, ঠিক আছে? বুঝছো সবাই? জি ওকে,
ঠিক আছে, তাহলে আমাদের বাউন্ডারি কন্ডিশন গুলো ডান, আমরা এই ফিগারটাও জানি। তাহলে এখন আসো আমরা একটা ডিরাইভেশন দেখি। আমাদের ম্যাথ করার জন্য একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, তো সেই ফর্মুলাটা আগে আমরা দেখি যে কোথা থেকে ফর্মুলাটা আসলো। ডিরাইভেশনটা আমরা একটু দেখি। তো দেখো, সিপেজ ক্যালকুলেশন ফ্রম এ ফ্লো নেট। ফ্লো নেটের সিপেজ ক্যালকুলেশনটা কিরকম হবে? যদি তুমি জাস্ট এটা চিন্তা করো, এখান থেকে যে কোনো একটা স্ট্রিপ তুমি যদি তুলে নিয়ে আসো, যে কোনো একটা স্ট্রিপ বলতে মনে করো এখান থেকে শুরু করে জাস্ট এখান থেকে এতটুকু স্ট্রিপ মনে করো তুমি তুলে নিয়ে আসলা। ঠিক আছে, এখানে কি আছে? এখানে একটা ফ্লো লাইন, এখানে একটা ফ্লো লাইন, এখানে একটা ইকুইপোটেনশিয়াল লাইন, এখানে একটা ইকুইপোটেনশিয়াল লাইন, এখানে একটা ইকুইপোটেনশিয়াল লাইন এবং এখানে আরেকটা ইকুইপোটেনশিয়াল লাইন। এরকম 4-5টা ইকুইপোটেনশিয়াল লাইন, আর হচ্ছে মনে করো এখান থেকে দুটো ফ্লো লাইন, তুমি মানে একটা স্ট্রিপ তুমি বেসিক্যালি উঠায় নিয়ে আসো যদি, তাহলে ফিগারটা অনেকটা এরকম হয় দেখতে। ঠিক আছে, এই ফিগারটা তাহলে আমাদের এরকম করে আমরা তাহলে দেখতে পাচ্ছি। তো দেখো এখানে খেয়াল করে, এটা হচ্ছে ফ্লো লাইন, এটা হচ্ছে ফ্লো লাইন, এবং এগুলো মাঝখানে এগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন। এটা আমরা 2D ভিউ দেখতেছি, এবং 3D ভিউ যদি তুমি দেখতে চাও তাহলে জিনিসটা এরকম হবে অনেকটা। জাস্ট কথার কথা আমি বলি, এরকম হবে অনেকটা। ওকে, সো এখান থেকে দেখো এটার এখান থেকে এতটুকু ডিস্টেন্স, মানে মনে করো একটা ফ্লো লাইন থেকে একটা ফ্লো লাইনের ডিস্টেন্স হচ্ছে L1, এবং একটা ইকুইপোটেনশিয়াল লাইন থেকে আরেকটা ইকুইপোটেনশিয়াল লাইনের ডিস্টেন্স হচ্ছে L1। দুইটাই হচ্ছে সমান, তার মানে বুঝতেই পারতেছি যে এটা আমাদের স্কোয়ার, তাই না? এটা হচ্ছে স্কোয়ার। তো রেক্টেঙ্গুলার হলে কিরকম হয় সেটা একটু পরে দেখবো আমরা। তো স্কোয়ার হলে বেসিক্যালি তাহলে কি হচ্ছে, এটাও L1 এবং এটাও L1, এবং এই বরাবর আমাদের তাহলে কত হয় পার মিটার বা পার ইউনিট স্ট্রিপ আমরা চিন্তা করি, তাহলে এখানে কত হবে? 1 হবে, 1 ইউনিট হবে। এবং এই বরাবর যদি ফ্লো হয় ডেল্টা কিউ, তাহলে সে ডেল্টা কিউ মনে করো এই বরাবর ফ্লো হচ্ছে, আচ্ছা, বা এই বরাবর ফ্লো হচ্ছে, তাহলে এটা এরিয়া কত হবে বলো তো? এরিয়া এই ইকুয়াল টু কত হবে? মিস L1 হ্যাঁ, L1, তারপর মিস ইনটু H1। L1 ইন্টু কত হবে? এই বরাবর তো 1, তাহলে এখান থেকে এতটুকু কত? 1 না? আর ও এখান থেকে জি এতটুকু মিস L1। আমরা কিন্তু পড়ে আসছিলাম তাই না, যে যেই সারফেসের উপর হচ্ছে তোমার ফ্লো হচ্ছে সেই সারফেসের এরিয়া কত। তো সারফেসের এরিয়া আমাদের কত? L1 ইন্টু 1, তাই না? তাহলে L1 ইন্টু 1 হবে আমাদের এরিয়া। ঠিক আছে, এটা বুঝছো না সবাই? জি মিস। ওকে, এখন দেখো এরিয়াটা আমি জাস্ট এখানে লিখে রাখি, পরে কাজ দিবে আমাদের। তো দেখো খেয়াল করে আরেকটা জিনিস, যেখানে দেখো যেহেতু ইকুইপোটেনশিয়াল লাইন, এই ইকুইপোটেনশিয়াল লাইন দিয়ে দিয়ে পাস করতেছে, তার মানে ডেল্টা কিউ ইকুয়াল টু হচ্ছে তোমার ডেল্টা Q1 ইকুয়াল টু ডেল্টা Q2 ইকুয়াল টু ডেল্টা Q3। এবং এখানে আমরা তিনটা ইকুইপোটেনশিয়াল লাইন আমরা তিনটা না বেসিক্যালি 4টা ইকুইপোটেনশিয়াল লাইন আমরা চিন্তা করতেছি, এবং সেগুলোর মধ্যে দিয়ে ফ্লো আসলে কিভাবে হচ্ছে সেটা দেখতেছি। ওকে, তো এখানে দেখো আবার আমরা জানি কি কিউ ইকুয়াল টু কি, ফর্মুলাটা কি ছিল? কিউ ইকুয়াল টু KIA না? জি মিস। এটা তো আমাদের জানি L1 ইন্টু 1 হবে, এবং এটার জন্য হবে কি L2 ইন্টু 1, এটার জন্য হবে কি L3 ইন্টু 1, স্বাভাবিক ব্যাপার তাই না? এরিয়া তুমি জানো। এবং তোমার হেড ডিফারেন্স I ইকুয়াল টু তাহলে কি হয়? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট I ইকুয়াল টু আমরা কি জানি? I ইকুয়াল টু হেড লস ডিভাইডেড বাই বা ডেল্টা H বা হেড লস ডিভাইডেড বাই কি যতটুকু লেন্থ অতিক্রম করতেছে ততটুকু। তাহলে স্ট্রিপ 1 বা এই এতটুকুর জন্য, প্রথমে এতটুকু পোরশনের জন্য তোমার হেড লস কত? এখানে যদি পিজোমিটার বসাও তাহলে H1, এখানে যদি পিজোমিটার বসাও তাহলে H2, তাহলে হেড লস কত হবে? এই হেড লস কত হবে বলো? H1 মাইনাস H2 না? জি মিস। তাহলে I ইকুয়াল টু কি লিখতে পারি? H1 মাইনাস H2 ডিভাইডেড বাই কি হবে? কতটুকু লেন্থ অতিক্রম করছে? L1। L1। সো এই হচ্ছে আমাদের I,
তাহলে আমরা এখানে মোটামুটি আই জানি, আমরা এখানে তাহলে এ জানি। তাহলে দেখো আমরা ডার্সিস ল থেকে আমরা বসাতে পারি, এই যে কিউ ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা কিউ ওয়ান ইকুয়াল টু ডেল্টা কিউ টু ইকুয়াল টু ডেল্টা কিউ থ্রি। সো আমরা তাহলে সেখানে আই এর ভ্যালু এবং এ এর ভ্যালুটা বসালাম। এ যখন এই যে এখানে তখন হচ্ছে L1 ইন্টু ওয়ানটা আসলে লিখে না। তারপর দেখো L2 ইন্টু ওয়ান, L3 ইন্টু ওয়ান, একইভাবে H1 মাইনাস H2, সেকেন্ডটার জন্য কত হবে H2 মাইনাস H3, থার্ডটার জন্য হবে H3 মাইনাস H4। স্বাভাবিক, কারণ H3 এর উপরে আছে, তাহলে অবশ্যই ড্রপ নিচের দিকে হচ্ছে। ঠিক আছে, সো এটা তাহলে বুঝতে পারতেছো। এবং এখান থেকে দেখো L1 কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কি শুধু H1 মাইনাস H2। এই H1 মাইনাস H2 টাই তাহলে কি হবে, H1 মাইনাস H2 দিয়ে আমি কি বুঝি, তাহলে আমি ড্রপ বুঝি না, পটেনশিয়াল ড্রপ বুঝি না নাকি? H2 মাইনাস H1 মাইনাস H2 বা H2 মাইনাস H3 মানে কি পটেনশিয়াল ড্রপটা না, তাই তো? বলো। জি মিস। আচ্ছা, এবং তোমার দেখো এইটা ইকুয়াল টু আমরা একটু আগে দেখে আসছি হেড লস ডিভাইডেড বাই নাম্বার অফ ড্রপ। একটু আগে দেখলাম, জাস্ট আমি তোমাদের করে দিলাম কিন্তু একটু আগে, যে 40 মাইনাস 10 করলে আসে 30 ডিভাইডেড বাই নাম্বার অফ ড্রপ। তো সেইটা তাহলে টোটালটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, H বাই ND। তাহলে কতটুকু ড্রপ হচ্ছে সেটা তুমি লিখতে পারো। তাহলে কি এইটার বদলে K ইন্টু H বাই ND হচ্ছে, এই যেখানে যদি তুমি বসাও তাহলে সবগুলোর জন্য সেম যেহেতু, তাহলে কি K ইন্টু H বাই ND, এই যে এই এতটুকুর বদলে তুমি লিখতেছো হচ্ছে H বাই ND। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটার জন্য। একটা যদি তোমার ড্রপ হয় বা একটা যদি তোমার ফ্লো চ্যানেল হয়, তাহলে তোমার ফর্মুলাটা হচ্ছে ডেল্টা কিউ ইকুয়াল টু KH বাই ND। আর যদি তোমার ফ্লো চ্যানেল অনেক কয়টা থাকতো, 4-5টা ফ্লো চ্যানেল থাকতো, তাহলে তুমি ফ্লো চ্যানেল দিয়ে এখানে গুণ করতে হতো, NF দিয়ে তোমার তাহলে গুণ করতে হতো। দ্যাটস ইট, এই যে NF দিয়ে তাহলে তোমার গুণ করতাম, আর কোনো চেঞ্জ নাই। এটা কি বুঝছো? জি মিস। আচ্ছা, তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা পরের স্টেজে চলে যাই, যে পরের স্টেজটা আসলে কি। যদি এটা এরকম না হয়ে সমস্যা গেছে, আচ্ছা যদি একটু আগে যে দেখছি আমরা ফিগারটা, যে এরকম স্কোয়ার না হয়ে যদি রেক্টেঙ্গুলার হতো, তার মানে এখান থেকে এতটুকু যদি B1 হতো, এটা L1 মনে করো, ঠিক আছে, এখান থেকে এই যে হাইটটা, এটা যদি L1 না হয়ে B1 হতো, কথার কথা, তখন কি করতা, তখন কিভাবে তুমি ফ্লো বের করতা? দেখো সেটার জন্য তোমার দিয়ে দেওয়া আছে, যে দেখো তখন হবে কি, এই যে ফিগারটা এখানে দেখো খেয়াল করে, B1 এরিয়া হবে B1 ইন্টু 1, আগে ছিল L1 ইন্টু 1, এখন হবে B1 ইন্টু 1। ঠিক আছে, এবং তাহলে হেড লসটা সেম থাকতেছে, H1 মাইনাস H2 বাই L1, H2 মাইনাস H3 বাই L2, H3 মাইনাস H4 বাই L তোমার 3। ঠিক আছে, সো এখানে তাহলে আমাদের কি কাটাকাটি যাওয়ার কোনো চান্স নাই, যেহেতু এটা B ইন্টু 1, সো কাটাকাটি যাওয়ার কিন্তু কোনো চান্স নাই। তো আমরা কি করব, যে রেশিওটা হবে, দুইটা ডিফারেন্স, দুটো ডাইমেনশন তো তুমি জানবা, L1 এর ডাইমেনশন তুমি জানবা, মনে করো 5, B1 এর ডাইমেনশন মনে করো 7, তাহলে তুমি কি বলতে পারতেছো 7 ডিভাইডেড বাই 5, সেটা করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাকে আমি n দিয়ে প্রকাশ করলাম এখানে। বুঝতে পারছি, এখানে হচ্ছে তোমার B বাই L1 কে তুমি n দিয়ে প্রকাশ করলা, যদি তোমার স্কোয়ার না হয়। ক্লিয়ার এটা? জি মিস। ওকে, তাহলে আমি এটা বদলে ধরতেছি হচ্ছে আমাদের n। তাহলে আমাদের কি টোটাল ফর্মুলাটাতে কি চেঞ্জ হচ্ছে, তাহলে একটু আগে কি ছিল, কি KH বাই ND। তাহলে যেহেতু এখানে B বাই L টা তুমি জানো না, তাহলে n দিয়ে তুমি জাস্ট গুণ করে দিবা, যে কতটুকু B বাই L, সেই রেশিওটা হচ্ছে n, সেই রেশিও দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি ডেল্টা কিউ পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে একটার জন্য, একটা ফ্লো চ্যানেলের জন্য। যদি ফ্লো চ্যানেল অনেক কয়টা থাকে তাহলে কি করবা, NF দিয়ে গুণ করবা, সেম ফর্মুলা, শুধুমাত্র NF দিয়ে আমরা গুণ করব। দ্যাটস ইট। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি মিস। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন? না মিস।
আচ্ছা ঠিক আছে, তোমাদের বি সেকশনকে আমি এতটুকু পর্যন্ত শেষ করালাম আজকে। তোমাদের আরেকটু এটাও সরি না, এতটুকু পর্যন্ত শেষ করলাম। তো তোমাদের আসলে এখান থেকে একটু আমি শেষ করে দিতে পারি আজকে যদিও, বাট আমি লাস্ট ক্লাসটা একসাথে নিব দেখে আমি আর সেটা করতেছি না। তাহলে ওদের সমানই তোমরা থাকো, তাহলে আমরা নেক্সট ক্লাসে 29 থেকে লাস্টে 37 স্লাইড পর্যন্ত দেখে ফেলবো। ঠিক আছে, সো মঙ্গলবার দিনের শিডিউলটা আমাকে তাহলে সিয়ার ইনফর্ম করে দিও। জি মিস, আমি বি সেকশনের সাথে কথা বলে আপনাকে জানিয়ে দিব।